একটি ভালো গল্প শুধু সময় কাটায় না, বরং আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যুগে যুগে এমন কিছু কালজয়ী কথাসাহিত্যিক এসেছেন যাদের লেখনী সীমা ছাড়িয়ে জয় করেছে বিশ্ববাসীর হৃদয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই 5জন বিশ্ববরেণ্য গল্পকার এবং তাদের জনপ্রিয় 5টি গল্প যা আজও পাঠকদের হৃদয়কে শিহরিত করে তোলে। চলুন ফিরে যায় সেই জাদুকরী শব্দের ভুবনে। এই পর্বে আমি যে 5টি গল্প আলোচনা করতে চলেছি সেগুলি হলো এডগার অ্যালান পো-এর দ্য ব্ল্যাক ক্যাট, গি দ্য মোফাসের দ্য নেকলেস, অ্যান্টন চেখভের ডেথ অফ এ ক্লার্ক, অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স এবং ও হেনরি রচিত দ্য গিফট অফ দ্য মেজাই। আলোচনা শুরু করার পূর্বে আপনি যদি এখনও বাংলা শিক্ষা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী আলোচনাগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আলোচনায় ফিরে আসা যাক। আমার এই পছন্দের গল্পের তালিকায় সর্বপ্রথম রয়েছে এডগার অ্যালান পো রচিত দ্য ব্ল্যাক ক্যাট। গল্পটি আলোচনা করার পূর্বে লেখকের জীবন সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। এডগার অ্যালান পো বিশ্ব সাহিত্যে প্রথম ছোট গল্প সম্পর্কে ধারণা দেন। নাথালিয়ান হথর্নের টুয়াইস টোল্ড টেলস 1842 গল্পগ্রন্থটি সমালোচনার সময় এডগার অ্যালান পো ছোট গল্পের ধারণাটি ব্যক্ত করেন। অন্যদিকে তাকে প্রথম গোয়েন্দা কাহিনীর লেখকও বলা হয়। আমেরিকার ছোট গল্পের সংকেত দিয়েছিলেন ওয়াশিংটন আরভিং। পো তাকে শিল্পরূপ প্রদান করেন। সেদিক থেকে তিনি এই আমেরিকার প্রথম ছোট গল্পকার। তার ব্যক্তিজীবনের ছায়া তার সৃষ্টিতেও কায়া বিস্তার করে। মাত্র 40 বছর বেঁচেছিলেন তিনি। তীব্র জীবন যন্ত্রণার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। তার বাবা মা বোস্টনের অভিনেতা অভিনেত্রী ছিলেন। বাবা পরিবার ছেড়ে চলে যান। মায়ের পরান্নজীবীর সঙ্গে কলঙ্কিনীর বোঝা নিয়ে মৃত্যু হয়। তখন পো-এর বয়স মাত্র 2 বছর। জন এলান নামে রিচমন্ডের এক ব্যবসায়ীর কাছে মানুষ হলেও তাদের প্রীতির সম্পর্ক ছিল না। অনিশ্চয়তার মধ্য দিয়ে তার জীবন সংগ্রামে স্বাভাবিকভাবেই দুঃস্বপ্ন নেমে আসে। ভাগ্য বিড়ম্বিত জীবনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চিররুগ্না স্ত্রীর মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েন পো। অপরিমিত সুরাপানে মেতে ওঠেন। দুর্বিষহ জীবন বিধ্বস্ত হয়ে পড়ে। বাল্টিমোরের এক মহিলা নর্দমায় অচৈতন্য হয়ে তার মৃত্যু হয়। পো-এর গল্পে সেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বিভীষিকাময় জীবন দৃষ্টির পরিচয় নিবিড় হয়ে উঠেছে। ছায়াচ্ছন্ন বিষণ্ণতা, শ্বাসরোধী রহস্য ও নারকীয় বীভৎসতা তার গল্পের মধ্য দিয়ে স্বাভাবিকতা লাভ করে। গথিক উপন্যাসের মতো ভয়ার্ত পরিবেশ তার গল্পেও ছড়িয়ে পড়ে। তার কয়েকটি স্মরণীয় গল্প হল দ্য ব্ল্যাক ক্যাট, দ্য পিট অ্যান্ড পেন্ডুলাম, দ্য ফল অফ দ্য হাউস অফ ইউজার, দ্য মস্কো অফ দ্য রেড ডেথ, দ্য টেল টেল হার্ট প্রভৃতি। পো ছিলেন ম্যাগাজিনের গল্পকার। গ্রাহাম ম্যাগাজিন, হাফার্স ম্যাগাজিন, পুটনামস ম্যাগাজিন, আটলান্টিক ম্যাগাজিন প্রভৃতি ম্যাগাজিনে তার গল্প প্রকাশিত হয়েছে। অন্যদিকে দ্য ব্ল্যাক ক্যাট গল্পটি তার প্রতিনিধিত্ব স্থানীয় বিখ্যাত গল্প। গল্পটি দ্য স্যাটারডে ইভিনিং পোস্ট পত্রিকায় 1843 এর 19 আগস্ট প্রথম প্রকাশিত হয়। এটি একটি রহস্যমুখর বিভীষিকাময় ছোট গল্প। প্লুটো নামক কালো বিড়ালের হত্যাকে কেন্দ্র করে আবর্তিত গল্পটিতে হত্যাকারীর মানসিক বিপর্যয় ও বিকাশের পরিচয়
নানাভাবে উঠে এসেছে। খেয়ালের বশে মানসিক বিকারের শিকার হয়ে বিড়ালটিকে হত্যা করার পর সেই কালো বিড়ালটির মতোই দেখতে অন্য এক বিড়ালের অন্যত্র তার বিচরণে বিস্মিত হয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভোগা হত্যাকারীর পরিচয়ই গল্পটির উপজীব্য। এখানে নানা রকম মিথ ও সংস্কারের প্রতীক হয়ে উঠেছে প্লুটো। এরপর আলোচনা করব গি দ্য মোপাসার দ্য নেকলেস গল্পটি। গল্পটি আলোচনা করার পূর্বে লেখক সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। ফরাসি ছোট গল্পের শ্রেষ্ঠ গল্পকার গি দ্য মোপাসা কবি হিসাবে সাহিত্য জীবন শুরু করলেও অচিরেই ছোট গল্পে চলে আসেন। ন্যাচারালিজমের প্রবক্তা কথা সাহিত্যিক জোলাকে কেন্দ্র করে একদল তরুণের সাহিত্য গোষ্ঠী গড়ে উঠেছিল, যাকে ন্যাচারালিস্ট স্কুল নামে অভিহিত করা হয়। 1870-এর যুদ্ধের পটভূমিকায় সেই দলের সকলেই একটি করে গল্প লেখেন। সেই সংকলনের শ্রেষ্ঠ গল্পটি লিখেছিলেন মোপাসা। সেই বুইল দ্য শ্রিফ অর্থাৎ চর্বির গাদা। ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের পটভূমিকায় এক অসহায় পতিতা নারীকে নারী দেহলোলুপ জার্মান সৈন্যদের হাতে তুলে দিয়ে একদল সুবিধাবাদী মানুষের স্বার্থরক্ষার নির্মম গল্পটির মাধ্যমে মোপাসা তার গুরু তথা তৎকালীন প্রভাবশালী সাহিত্যিক ফ্লবেয়ারের অকুণ্ঠ প্রশংসা লাভ করেছিলেন। তখন তার বয়স মাত্র 20। অন্যদিকে তার প্রিয় শিষ্যকে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন ফ্লবেয়ার, কিন্তু মোপাসার মন থেকে জীবনের অন্ধকারকে আলোর ফিরিকে ফেরাতে পারেননি তিনি। বিষাদ বেকুল জীবনে শুধু অনাস্থা ও অবিশ্বাসে তার নিরাসক্ত মনে শুধুই নিরাশার হাতছানি। এই জন্য তাকে মুগ্ধ করেছিল জার্মান দার্শনিক শোপেনহায়ারের দুঃখবাদী দর্শন মেলাঙ্কোলিয়া, যার মর্ম সহচর। ব্যক্তিগতভাবে ব্যাধিগ্রস্ত জীবনও তাকে মানসিক স্বস্তি দিতে পারেনি। সর্বদা ব্যর্থ জীবনের আত্মগ্লানিবোধে পীড়িত মোপাসা জীবনকে নেতিবাচকভাবে দেখানোর প্রবণতা থেকে সরে আসতে পারেননি। তার প্রতিফলন তার গল্পে নিবিড়ভাবে ওঠে। সেখানে তৎকালীন ফ্রান্সের চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা ও আত্মিক পরাভবের পরিচয় উঠে এসেছে। সেই সময়ের তিক্ত, ক্ষিপ্ত ও আদর্শহীন জাবিত জীবনের অভিব্যক্তি মোপাসার গল্পে ভাষা লাভ করেছে। পয়েন্টিং ফিগার তার গল্পে নির্মমভাবে প্রকট হয়ে উঠেছে। এজন্য গল্পগুলির পরিণতিতে চাবুক হাঁকড়ানো পরিণতি লক্ষ্যভেদী হয়ে ওঠে। সেক্ষেত্রে তার গল্পের মধ্যে দুটি সত্তা বর্তমান। একদিকে নরম্যান্ডির জীবনরসিক সজীব মানুষের, অন্যদিকে পারির বিষাক্ত নাগরিক জীবনের বিধ্বস্ত বিষণ্ণ পথিকের। শেষোক্ত সত্তার গল্পে স্বাভাবিকভাবেই নেমে এসেছে তার তীব্র ব্যঙ্গবিদ্রুপ ও নির্মম কোষাঘাত। অ্যান্টি ক্লাইম্যাক্সে গল্পগুলির আকস্মিক পরিণতি তার গল্পের স্বাভাবিক বিশেষত্ব। নিরাশাবাদী মোপাসার লেখনীই ফরাসি ছোট গল্পের প্রাণ সঞ্চার করেছিল। 1880 থেকে 1890 পর্যন্ত তিনি প্রায় 300টি গল্প লিখেছেন। তার মধ্যে জীবনরসিক মোপাসার গল্পে ক্ষমা সুন্দর উদারতা বর্তমান, যেমন মিস হ্যারিয়েট, মিস্টার প্যারেন্ট, হিস্টোরি ডিয়ন ফিল্ড ইউ ফ্রেম প্রভৃতি। অন্যদিকে নাগরিক জীবনের বিধ্বস্ত পথিকের গল্পের পরিসর আরও সুবিস্তৃত। তার মধ্যে উল্লেখ্য কোকো, লেস বিজোক্স, কুই সেট প্রভৃতি গল্প। কিন্তু যে গল্পটির মধ্যে মোপাসার জীবনদৃষ্টি ব্যঙ্গবিদ্রুপে অসামান্য নৈপুণ্যের পরিচয়ে লক্ষ্যভেদী সাফল্য লাভ করেছে, সেটি তার দ্য নেকলেস।
গল্পটি 1884 এর 17 ফেব্রুয়ারি লে গ্লোসিয়াস সংবাদপত্রে প্রকাশিত হয়। গল্পটির মধ্যে ধনীর আভিজাত্যকামী জীবনের ট্র্যাজিক পরিণতিকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। কেরানির বউ হলেও মাতিলদে উন্নাসিক মনা, এজন্য সে সর্বদা হীনমন্যতায় ভোগে। ধনীর অভিজাত পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণে যাওয়ার জন্য স্বামীর দেওয়া 400 ফ্রাঙ্ক দিয়ে পোশাক হলেও সাজগোজের প্রয়োজনে শেষে বন্ধু ফস্টিয়ারের কাছ থেকে একটি বহুমূল্যের নেকলেস ধার করে আনে। সেই নেকলেসেই পার্টিতে পড়ে গিয়ে হারিয়ে যায়। এই জন্য তার পরিবর্তে এরকম একটি নেকলেস কিনতে গিয়ে মাতিলদে জানতে পারে তার দাম 40,000 ফ্রাঙ্ক। সেটা 36,000-এ সেই সময় পাওয়া যেতে পারে। সেই অর্থ জোগাড় করতে গিয়ে মাতিলদে সর্বশান্ত হয়ে পড়ে এবং শেষে স্বামীকেও হারায়। 10 বছর পরে শোকে তাপে জর্জরিত হয়ে বয়সের পূর্বেই বয়স্কা হয়ে ওঠে মাতিলদে। পথের মধ্যে ফস্টিয়ারকে দেখে লুকাতে চাইলেও তার বান্ধবী চিনে ফেলে। সব জেনে শুনে বিস্মিত ফস্টিয়ার যে উত্তর দেয় তাই গল্পটির রসক্ষরণে অব্যর্থ হয়ে ওঠে। ওহ মাই পোর মাটিলডে, মাইন ওয়ের ফলস, they were not worth over 500 francs। সেদিক থেকে কৃত্রিম আভিজাত্যের দায়ে বিপর্যস্ত জীবনের নির্মম পরিণতিকে মোপাসা তার দ্য নেকলেস গল্পে পয়েন্টিং ফিগারের মাধ্যমে অ্যান্টি ক্লাইম্যাক্সে অর্থাৎ উপসংহারে অসাধারণ ব্যঞ্জনায় সৃষ্টি করেছেন। সময়ের অনুবাদ হিসাবে ছোট গল্পের বুনিয়াদী চেতনাতেও গল্পটি হীরকদ্যুতি ছড়িয়ে দেয়, যা সমকালীন হয়েও চিরকালীন মনে হয়। এরপর আলোচনা করব অ্যান্তন চেকবের ডেথ অফ এ ক্লার্ক। গল্পটি আলোচনা করার পূর্বে লেখকের জীবন সম্পর্কে কিছু কথা জেনে নিলে ভালো হয়। রাশিয়ার ছোট গল্পের শ্রেষ্ঠ গল্পকার অ্যান্তন চেকভ ফ্রান্সের মুপাসার মতো রাশিয়ার চেকভও আন্তর্জাতিক ছোট গল্পে জনপ্রিয়তা ও প্রভাব বিস্তারে প্রাসঙ্গিকতা লাভ করেন। দুজনেই সমসাময়িক এবং ব্যঙ্গ বিদ্রুপে শানিত, অথচ দুজনের পথ ও মত স্বতন্ত্র। মুপাসা নির্মোহ দৃষ্টিতে লক্ষ্যভেদী আঘাতে সক্রিয় থেকেছেন, চেকভ সরসে তার লক্ষ্যে উপনীত হয়েছেন। প্রথমজন যেখানে নিরাশাবাদী, দ্বিতীয়জন সেখানে আশাবাদী। নারায়ণ গঙ্গোপাধ্যায় তার সাহিত্যে ছোট গল্পে দুজনার তুলনা প্রসঙ্গে জানিয়েছেন, মুপাসার সম্পদ বৈচিত্র্যে, চেকভের মহিমা গল্পের গভীরতায়। মুপাসা আগুন জ্বালিয়েছেন, আর সেই আগুনে যেমন আবর্জনা পোড়াচ্ছেন তেমনি নিজেকেও দগ্ধ হচ্ছেন। অন্যদিকে চেকভের হাতে রয়েছে একটা বুলস আই লণ্ঠন, তা যার উপর গিয়ে পড়েছে তাকে উদ্ভাসিত করে দিচ্ছে আর মনে করিয়ে দিচ্ছে যারা আমাদের অতি কাছের, প্রতিদিনের পরিচিত, তাদের সম্বন্ধেই আমরা কতটুকুই বা জানি। অন্যদিকে চেকভকে ছোট গল্পের দ্য মাস্টার বলা হয়। যে কোনো সাধারণ বিষয়কে নিয়েই তিনি অসাধারণ গল্প রচনা করতে পারতেন। তার সেই বিখ্যাত উক্তি, এভরিথিং ইন নেচার হ্যাজ এ মিনিং। সেক্ষেত্রে তারকে সেতার বানানো তার সহজাত প্রতিভা। অন্যদিকে চিকিৎসা ছিল তার পেশা। ছাত্র জীবনে অর্থের টানে কৌতুক গল্প লিখতে গিয়ে সাহিত্যের পথে আনন্দ খুঁজে পেয়েছিলেন। নাটক ও গল্পে সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠা পেলেও চিকিৎসক হিসাবে নিজেকে মনে করতেন। তার সেই বিখ্যাত অভিমত, মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস। অন্যদিকে সাহিত্য চর্চায় তার চিকিৎসক মনের প্রভাব পড়েছে, সে কথা অকপটে জানিয়েছেন তিনি।
তার গল্পের মধ্যে সেই চিকিৎসক মনের পরিচয় নিবিড় হয়ে উঠেছে বলেই গল্পগুলির মননের গভীরতা তীব্র ব্যঞ্জনাবহ হয়ে উঠেছে। তার প্রথম দিকের দুটি গল্পগ্রন্থ লঘুরসের, স্টোরিজ অফ মেলপোনিনা 1884 ও ম্যাটিলে স্টোরিজ 1885। অন্যদিকে নির্মোহ ও নিরাসক্তভাবে চেকভ একের পর এক অসাধারণ গল্প লিখেছেন। সেখানে লঘুর চালে গুরু কথা বলার স্বকীয়তা, ছোট গল্পের আঙ্গিককেও স্বতন্ত্র ধারা গড়ে তুলেছেন তিনি। তার স্লিপি, দ্য হর্স স্টেলার, ওয়ার্ড নম্বর 6, দ্য লেডি উইথ দ্য ডগ, দ্য ডার্লিং, এ ডেয়ারি স্টোরি, দ্য কিস, দ্য স্কুল মিস্ট্রেস, দ্য মাস্ক, দ্য নিউ ভিলা প্রভৃতি অসংখ্য গল্পে গল্পকার সত্তার পরিচয় সমুজ্জ্বল হয়ে উঠেছে। সময়ের অনুবাদে ছোট গল্পের অপরিহার্য ভূমিকায় অ্যান্তন চেকভের অসাধারণ লেখনী সেখানে সমান সক্রিয়। যুগের যন্ত্রণা তার গল্পে মূর্ত হয়ে উঠেছে। এরকমই একটি গল্প ডেথ অফ এ ক্লার্ক তথা কেরানির মৃত্যু। গল্পটি ওসকলকি ম্যাগাজিনে 1883 এর 2 জুলাই প্রকাশিত হয়। সেই সময়ের রুশীয় ব্যুরোক্রেসির প্রচণ্ড প্রতাপে মেরুদণ্ডহীন আমজনতার বিভীষিকাময় জীবনের ছবি যেন গল্পটি কথা বলে ওঠে। রাত্রিবেলায় দ্বিতীয় সারিতে বসে অপেরা দেখতে গিয়ে অফিসের কেরানি চেরভিয়াকভ মহানন্দে উপভোগের মধ্যেই হাঁচি সামলাতে না পেরে বিপর্যয় ডেকে আনেন। হাঁচির স্পর্শে ও শব্দে যিনি বিরক্তির শিকার হয়েছেন তিনি স্বয়ং যোগাযোগ বিভাগের মন্ত্রী সিভিল জেনারেল ব্রিজালভ। তার পরিচয় পেয়েই চেরভিয়াকভ অপেরার থেকে মনটি মন্ত্রীর দিকে নিমগ্ন হয়ে পড়ে। তার অধীনে কাজ না করলেও মনকে সে কিছুতেই প্রবোধ দিতে পারে না। বারবার ক্ষমা চেয়েও তার ভয় যায় না, উল্টে আরও তার বিরক্তির কারণ হয়ে ওঠে। পরপর 2 দিন ধরে মন্ত্রীর বাড়িতে গিয়ে বারবার ক্ষমা প্রার্থনা করে বিরাগভাজন হতে হয়, ভয়ানকভাবে বিতাড়িত হয় সে। শেষে অফিসের পোশাকেই সোফার উপর বসে তার মৃত্যু হয়। উল্লেখ্য, চেরভিয়াকভ এর রুশ অর্থ হল শ্রী পোকা। সাধারণ মানুষ সেখানে কিভাবে পোকার মতো জীবনে অভ্যস্ত ছিল তার পরিচয় হাস্যরসের মাধ্যমেই অসাধারণভাবে প্রস্ফুটিত হয়েছে গল্পটিতে। অন্যদিকে মুপাসারও কেরানিকে নিয়ে একটি গল্প আছে। সেই দ্য স্টোরি অফ এ ক্লার্কতে ধনবতী বৃদ্ধা শাশুড়ির সম্পত্তি পাওয়ার আশায় জৈনক দরিদ্র কেরানির ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। স্ত্রী শালিকা নিয়ে যখন সেই কেরানি মৃত শাশুড়ির সম্পত্তি ভাগাভাগি করে ফেলছে, তখন আবার সেই শাশুড়ি বিছানা থেকে উঠে বসে পড়ে। সেদিক থেকে চেকভ যেখানে লঘু ব্যঙ্গে সুগভীর ট্র্যাজেডি সৃষ্টি করেছেন, মোপাসা সেখানে নিয়তির নির্মমতায় পরিহাস মুখর হয়ে উঠেছেন। এরপর আলোচনা করব অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স গল্পটি। গল্পটি আলোচনা করার পূর্বে লেখকের জীবন সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। কবিতা ও নাটকের দেশ ইংল্যান্ডে ছোট গল্পের বিস্তার সেভাবে ঘটেনি। তার মধ্যেও যিনি গল্পের ক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয় তিনি আইরিশ কবি ও নাট্যকার এবং উপন্যাসিক অস্কার ওয়াইল্ড। অবশ্য তার গল্পগুলি রূপকধর্মী থেকে রূপকথাধর্মী হয়ে ওঠে। উল্লেখ্য, তিনি ছিলেন কলা কৈবল্যবাদী, আর্ট ফর আর্টস সেক এর প্রচারকও।
অথচ তার গল্পেও মানুষের যন্ত্রণাকাতর জীবনের কথা নানাভাবে উঠে এসেছে। ব্যক্তিগতভাবে তার ৪৬ বছরের জীবন নানা বিপর্যয়ে ভরা। শেষ জীবনে সমকামিতা ও অসামাজিক কাজের জন্য জেলে থাকতে হয়েছে তাকে। অবশ্য তার পূর্বেই তার সাহিত্য প্রতিভার পরিচয় ছড়িয়ে পড়ে। সেখানে তার দুটি গল্প দ্য হ্যাপি প্রিন্স এবং দ্য সেলফিশ জায়েন্ট দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ে। প্রতীকধর্মী গল্পে তার অসাধারণ প্রতিভার পরিচয়ে গল্প দুটি বিশ্বনন্দিত। তার গল্পের বই দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড আদার্স টেলস 1888 এ দুটি গল্প রয়েছে। আরও তিনটি অসামান্য গল্প বর্তমান, সেগুলি হল দ্য নাইটেঙ্গেল অ্যান্ড দ্য রোজ, দ্য ডিভোটি ফ্রেন্ডস ও রিমার্কেবল রকেট। অন্যদিকে অস্কার ওয়াইল্ডের গল্পে রূপকের আড়ালে জীবন যন্ত্রণার কথাই আবেদনক্ষম হয়ে উঠেছে। শুধু তাই নয়, সেখানে মানবতার আদর্শই প্রাধান্য লাভ করেছে। দ্য হ্যাপি প্রিন্স গল্পে সুখী রাজপুত্রের সুখের পরিচয়কে মূর্ত করে তুলতে লেখক সেবা ও ত্যাগের চিরায়ত মানবিক আদর্শকেই তার অভিমুখ করে তুলেছেন। রাজপুত্র তার মৃত্যুর পর শহরের মাঝখানে সুউচ্চ মহার্ঘ মূর্তিতে সুশোভিত হয়ে জীবিতকালে প্রাচীর বেষ্টিত সুখ শান্তমুখর জীবনের বাইরের সাধারণ্যে যন্ত্রণাকাতর অসহায় দুঃখী মানুষের পার্থক্য গভীরভাবে উপলব্ধি করতে পারেন। এজন্য তার নিরসনে মিশরগামী তার দুপায়ের ফাঁকে আশ্রিতা ছোট শোয়ালো পাখির সাহায্যে নিজের সর্বস্ব, দুটো চোখের উজ্জ্বল নীলকান্ত মণি, তরবারি, লাল চুনি ও সোনার দেহাবরণ প্রভৃতি দিয়ে গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে করতে একসময় তারা উভয়েই দেহত্যাগ করেন। রাজপুত্রের মূর্তি ও ছোট পাখির মাধ্যমে অলৌকিক গল্পকে বাস্তবের সঙ্গে মিলিয়ে মহত্তর চেতনায় উদ্দীপ্ত করে যেভাবে তার সমাপ্তি টানা হয়েছে, তাতে শুধু শৈল্পিক চেতনাকেই সৌন্দর্যমুখর করে তোলেননি, বরং সত্যনিষ্ঠায় ও নৈতিক আদর্শের মেলবন্ধনে অপূর্ব সুন্দর মূর্তি মানবিক প্রতিমায় সুরভিত হয়ে উঠেছে। আজকের আলোচনাটি শেষ করব ও হেনরিয়ের লেখা দ্য গিফট অফ দ্য মেজাই গল্পের মাধ্যমে। গল্পটি আলোচনা করার পূর্বে সংক্ষেপে ও হেনরি সম্পর্কে কয়েকটি কথা জেনে নেওয়া যাক। আমেরিকার ছোট গল্পের জনপ্রিয় গল্পকার ও হেনরি, তার আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। তিনি বিচিত্র জীবনের অধিকারী। ব্যাংকে কাজ নিয়ে সাংবাদিকতা থেকে বেআইনিভাবে অর্থ আত্মসাৎ, কুখ্যাত দস্যুদের সঙ্গে বাস প্রভৃতি নানা ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। অন্যদিকে 20 বছর বয়সে স্প্যানিশ, ফ্রেঞ্চ ও জার্মান ভাষা শিখেছিলেন। তার পূর্বে কাকার ওষুধের দোকানে কাজ করতে গিয়ে ক্রেতাদের অসঙ্গত আচার আচরণের স্কেচ আঁকতেন। আবার শেষে অর্থ তছরূপের বিচারে কারাগারে থাকার সময় গল্প লিখে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। সাময়িক পত্রিকায় পাঠানোর সময় তিনি ও হেনরি ছদ্মনাম গ্রহণ করেন। জীবনের শেষ 10 বছর ছোট গল্পকার হিসাবে ও হেনরি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় তার গল্পে আলোকিত। সেক্ষেত্রে তার গল্পে ঘটনার আকস্মিকতাই গল্পের পরিণতিতে অ্যান্টিক্লাইম্যাক্স স্বাভাবিক বিশেষত্ব হয়ে ওঠে। এজন্য তাকে আমেরিকার মোপাসা বলা হয়। চরিত্রের চেয়ে ঘটনার দিকেই ও হেনরির গল্পগুলি দৃষ্টি আকর্ষণ করে। নিউ ইয়র্কের রাস্তায় দেখা অতি সাধারণ পথচারী, পুলিশ, দুষ্কৃতকারী প্রভৃতি নানা চরিত্রের ক্ষণিকের যাপিত জীবন তার গল্পে আন্তরিক হয়ে উঠেছে। তার প্রথম গল্পগ্রন্থ
কেবেজেস অ্যান্ড কিংস 1904 বিপুল সাড়া ফেলেছিল। লিখেছিলেন অসংখ্য গল্প। তার মধ্যে স্মরণীয় গল্পগুলি হল দ্য গিফট অফ দ্য মেজাই, দ্য আনফিনিশড স্টোরি, দ্য স্কাইলাইট রুম, দ্য লাস্ট লিফ, দ্য রেসম অফ রেড চিফ, আফটার 20 ইয়ার্স প্রভৃতি। তার মধ্যে ও হেনরির দ্য গিফট অফ দ্য মেজাই গল্পটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। সেটি তার দ্বিতীয় গল্পগ্রন্থের দ্য 4 মিলিয়ন 1906 এর অন্তর্গত। গল্পটি প্রথমে 1905-এর 10 ডিসেম্বর দ্য নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড পত্রিকায় গিফট অফ দ্য মেজাই নামে প্রকাশিত হয়। পরে সেটি বইয়ে দ্য গিফট অফ দ্য মেজাই হয়ে ওঠে। প্রেমের গল্প হিসাবে গল্পটি বিশ্বনন্দিত। জিম ও ডেলার ভালোবাসার অপূর্ব গল্পটিতে প্রকাশ পেয়েছে। ক্রিসমাস পালনে সেরা উপহার দেওয়ার জন্য দুজনেই উদগ্রীব। তাদের কাছে যথেষ্ট পয়সা নেই। অবশেষে তারা পরস্পরের অমূল্য সম্পদ বিক্রি করে উপহার দিতে গিয়ে অবাক হয়ে যায়। ডেলা তার মাথার সুদীর্ঘ সুন্দর চুল বিক্রি করে জিমের দামি ঘড়ির জন্য রূপার চেন কিনে। জিম সেই ঘড়ি বিক্রি করে ডেলার জন্যে রত্নে মোড়া চিরুনি কিনে নিয়ে আসে। কেউই সেই উপহার ব্যবহার করতে না পারলেও একে অপরের ভালোবাসার পরিসর জেনে গেল। আত্মত্যাগের আলোয় সেই উপহার দ্য গিফট অফ দ্য মেজাই হয়ে গেল। বাইবেল অনুসারে মেজাইরা যিশুর জন্মের পরে তার জন্য মহার্ঘ উপহার নিয়ে হাজির হয়েছিলেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আলোচনাগুলি আপনারা সর্বপ্রথম শুনতে পান। দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ।